জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। খেলার খবর নিয়ে শুরু করছি স্পোর্টস 24 আর শুরুতেই ফুটবলের খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট গোল কিক। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল ইস্ট বেঙ্গল। শিলংয়ের মাঠে শিলং লাজংয়ের বিরুদ্ধে 2-1 গোলে হেরে গেল তারা। প্রথমে পিছিয়ে পড়ার পর সমতা ফেরায় ইস্ট বেঙ্গল, কিন্তু শেষ রক্ষা হয়নি। গোটা ম্যাচে গোল করার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল লাল হলুদ শিবির। প্রথম মিনিট থেকেই আক্রমণে ওঠার চেষ্টা করে পাহাড়ের দল শিলং লাজং। 8 মিনিটের মাথায় এগিয়ে যায় তারা। গোল করেন রুড ওয়ের। এগিয়ে যাওয়ার পরেও আক্রমণ কমায়নি লাজং। 1-0 গোলে এগিয়ে বিরতিতে যায় লাজং। দ্বিতীয়ার্ধে কয়েকটি বদল করেন ইস্টবেঙ্গলের কোচ কার্লোস কোয়াদ্রাত। 75 মিনিটের মাথায় ডান পায়ের শটে গোল করে সমতা ফেরান নন্দকুমার। 83 মিনিটের মাথায় রক্ষণের ভুলে দ্বিতীয় গোল খেতে হয় ইস্টবেঙ্গলকে। আর তারপর অনেক চেষ্টা করেও আর সমতা ফেরাতে পারেনি ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত 1-2 গোলে হেরে বিদায় নিতে হলো ডুরান্ড থেকে ইস্টবেঙ্গলকে। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অর্ক, কোয়ার্টার ফাইনালেই হারতে হলো, শিলংয়ে গিয়ে শিলংয়ের বিরুদ্ধে হারতে হলো ইস্টবেঙ্গলকে। খেলা থেকে ঠিক কি উঠে এলো? দেখো, হতাশাজনক পারফরমেন্স অবশ্যই করে ইস্ট বেঙ্গলের তরফ থেকে, এবং এই ফলে যেটা হলো যে ডুরান্ড কাপের একটা ডার্বি আমরা দেখেছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে হয়নি। যদি ইস্ট বেঙ্গল আজকে জিততো, সেমিফাইনালে উঠতো, এবং মোহনবাগানও যদি জেতে, ফাইনালে ইস্ট বেঙ্গল মোহনবাগানের দেখা হওয়ার সম্ভাবনা একটা ছিল। এবং যা গতি প্রকৃতি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, এবং 3 ক্লাবের শীর্ষকর্তারা যেভাবে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে সেমিফাইনাল ফাইনাল কলকাতাতে ফেরাতে তারা উদ্যোগী, সেক্ষেত্রে ফাইনাল যদি ডার্বি হতো এবং সেটা তাহলে কলকাতায় হওয়ার সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটা কিন্তু আজকে শেষ হয়ে গেল। ইস্ট বেঙ্গলের যে পারফরমেন্স, আজকে অনেকগুলো গোলের সুযোগ, যেমনটা তুমি বলছিলে একটু শুভদীপ, সুযোগ অনেকগুলোই হয়েছিল, কিন্তু এটাও বলতে হবে যে শিলং লাজং কিন্তু বেশ অনেকগুলো গোলের সুযোগ পেয়েছিল, এবং প্রথমার্ধেই তারা 2-0 গোলে এগিয়ে যেতে পারতো। একটা তাদের হেড কিন্তু বারে লেগে বেরিয়ে যায়। এবং দেখো, ইস্ট বেঙ্গলেরও কিন্তু একটা গোল বাতিল হয়েছে অফসাইডের জন্য 38 মিনিটের মাথায়। তো সব মিলিয়ে একটা টান খেলা হয়েছে। তবে ইস্ট বেঙ্গলের থেকে বেটার পারফরমেন্স আশা করা হয়েছিল, কারণ দেখো ইস্ট বেঙ্গল অনেক বড় দল, অনেক ভারী নাম রয়েছে তাদের দলে। মাদি তালাল থেকে শুরু করে হিজাজি মায়ের বা সাউল ক্রেসপো সকলেই কিন্তু যে খেলেছেন। কিন্তু যেটা অ্যাডভান্টেজ আমার মতে যেটা হলো, শিলং লাজং এর দর্শকরা 12th ম্যান হিসেবে কনস্ট্যান্ট মোটিভেট করে গেছেন প্লেয়ারদের। তো এবং ইস্ট বেঙ্গলকে অ্যাওয়ে ম্যাচ খেলতে হয়েছে, যেটা হয়তো প্রথম থেকে তাদের পরিকল্পনায় ছিল না। হঠাৎ করেই পরিবর্তিত পরিস্থিতিতে তাদেরকে যেতে হয়েছে। ওখানকার শিলংয়ের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগে, যেটা হয়তো পেরে ওঠেননি নতুন আসা বিদেশি ফুটবলাররা বা যারা নতুন এবছর সাইন করেছেন ইস্ট বেঙ্গলে। তো সব মিলিয়ে কার্লোস কোয়াদ্রাত কি বলেন সেটার দিকে যেমন আমাদের নজর থাকবে। তবে আবারও বলবো, বটম লাইন এই হারে অবশ্যই করে ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য একটা খারাপ দিন। কিন্তু যে ডার্বির একটা সম্ভাবনা ছিল, যে ফাইনাল ডুরান্ড যদি ফাইনাল ডার্বি হয়, সেটা যদি কলকাতায় হওয়া অনেকটাই সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে, সেই ডার্বি একটা স্বাদ পাওয়া থেকে বঞ্চিত থেকে গেলেন দুই প্রধানের সমর্থকরা, যেটা কিছুদিন আগেই আমরা জানি বাতিল হয়েছিল। শুভদীপ। একেবারেই অর্কদীপ্ত, ধন্যবাদ। ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল কলকাতাতেই আয়োজন করা যাবে কিনা এই প্রশ্ন এখন ঘুরছে ময়দানে। মঙ্গলবারই সাংবাদিক সম্মেলনে একযোগে 3 প্রধানের কর্তারা দাবি করেছিলেন নির্ধারিত সূচি মেনে কলকাতাতেই হোক ডুরান্ড কাপের ম্যাচ। ডুরান্ড কাপের ফাইনাল এবং সেমিফাইনাল ম্যাচ হতে পারে কলকাতায়, এমনটাই সম্ভাবনা তৈরি হয়েছে। ম্যাচ করানোর জন্য ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের সঙ্গে কথা চালাচ্ছে ডুরান্ড কর্তৃপক্ষ। পুলিশের অনুমতি পেলে মনে করা হচ্ছে ফাইনাল এবং সেমিফাইনাল ম্যাচ হতে পারে কলকাতায়। মঙ্গলবার একটি যৌথ সাংবাদিক বৈঠকে ডুরান্ডের ম্যাচ কলকাতায় আয়োজন করার প্রস্তাব দিয়েছিলেন 3 প্রধানের কর্তারা। একটা খেলায় 1980 16ই আগস্ট যাতে না হয় সেইটা তো আমি সবসময় চাইবো। পুলিশ মনে করেছে সেদিন গন্ডগোল হতে পারতো, খেলা করা সম্ভবপর নয়, যেটা মিতুদা বললো যে মিতুদা করেছিল আরো 2 দিন পিছিয়ে দাও। কিন্তু পুলিশ মনে করেছে ওই অবস্থায় ডার্বি করা সম্ভব নয়। পুলিশের নিজস্ব আইডি আছে, পুলিশের নিজস্ব সিস্টেম আছে। সেখানে আমি পুলিশের আগে যদি আর্মি মনে করে কিছু একটা ডিসিশন নেবে রিগার্ডিং দ্য সিকিউরিটি অফ দ্য কান্ট্রি, আমি কি তাকে গিয়ে বলতে পারি না না আপনার এটা ভুল হচ্ছে, ওটা করা হচ্ছে? পুলিশ মনে করেছে ওই অবস্থায় করা সম্ভবপর নয়। আমাদের সেটা মেনে নেওয়া ছাড়া কোনো রাস্তা নেই। প্রশাসনের সঙ্গে আলোচনার পর ডুরান্ডের সূচি নিয়ে ঘোষণা করবে ডুরান্ড কর্তৃপক্ষ। যদি 3 প্রধানের আর্জি মেনে এবং সমস্ত রকম নিরাপত্তা মেনে এই খেলা কলকাতায় আয়োজন করা যায়, তাহলে ঘরের মাঠেই দর্শকদের সামনে খেলতে পারবে 2 প্রধান।
ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। কোয়ার্টার ফাইনালে হেরে ডুরান্ট থেকে বিদায় নিয়েছে ইস্টবেঙ্গল। আর এবার মোহনবাগানের কোয়ার্টার ফাইনাল। জেমি ম্যাকলারেন, আশিক কুরুনিয়ান, ধীরাজ সিংহ এবং গ্লেন মার্টিন্সকে রেখেই জামশেদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে মোহনবাগান। চলতি মাসে 23 তারিখ জামশেদপুরে পাঞ্জাব এফসির বিরুদ্ধে ডুরান্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে হোসে মলিনার দল। কিন্তু জামশেদপুর যাওয়ার আগেই বিপত্তি। জামশেদপুরে হোটেলে যে কটি ঘর চাওয়া হয়েছিল তার অর্ধেক পেয়েছে মোহনবাগান। দুটি আলাদা হোটেলেও ফুটবলারদের রাখতে রাজি নয় ক্লাব। আর তাই জেমি ম্যাকলারেনদের রেখেই সড়ক পথে রওনা দেয় সবুজ মেরুন ব্রিগেড। জামশেদপুর যাওয়ার আগে যুবভারতীতে অনুশীলন করেন মোহনবাগান ফুটবলাররা। আরজিকর কাণ্ডে তোলপাড় সারা রাজ্য। আর এরই মাঝে বুধবার দুপুরে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছিলেন প্রাক্তন ক্রীড়াবিদরা। গোষ্ঠপালের মূর্তির সামনে থেকেই শুরু হয় এই মিছিল। নির্যাতিতাকে দ্রুত বিচার দেওয়ার দাবিতে সরব হন সবাই। আমরা যে অন্যায়টা দেখি সবসময়, আমরা সমাজ থেকে প্রতিষ্ঠিত হয়েছি, সমাজের সব শ্রেণীর মানুষ আজ পথে নেমেছে একটাই জিনিস, যে অন্যায়টা আমরা দেখেছি, যে অবিচার, যে ইনজাস্টিস হয়েছে মেয়েটির ওপর, আমরা যাকে বোন বলছি, তার বিরুদ্ধে সে জাস্টিস পাক, বিচার পাক। তাহলে মেয়েরা কি সুরক্ষিত নয়? তাহলে আমাদের সঙ্গে সমাজে এই মানুষগুলোর ডিফারেন্স কি, পার্থক্য কি? তাহলে আলিপুর জুতে রাখুক, অ্যানিমেল যেখানে থাকে, বন্যপ্রাণীরা যেখানে থাকুক, যত তাড়াতাড়ি হোক তার জাস্টিস হোক। এবার এমন একটা আইন হোক যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে আমাদের আর দেখতে না হয়। আমাদের সবার মধ্যে যে ঘুণ ধরে গেছে, এই ঘুণটা যাতে করে বেরোয়, এবং একে আমি একটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যাতে করে সেই শাস্তি দেখে পরবর্তী প্রজন্ম যারা আসবে, যারা দেখবে, তারা যেন সম্বন্ধে জানতে পারে, বুঝতে পারে যে কী ঘৃণ্য অপরাধ করেছে, তার জন্য কী শাস্তি পাওয়া যায়। কোনো রকমে একটা শাস্তি হয়ে গেল, লোককে দেখিয়ে দিলাম, তা কিন্তু না। যথার্থ শাস্তি যারা করেছে, আমি কিন্তু একটা জায়গায় এমফাসাইজ করছি, যারা করেছে, যে করেছে নয়। এই জায়গায় দাঁড়িয়ে যারা করেছে তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং কেন এই তিলোত্তমাকে চলে যেতে হলো, তার বাবা মায়ের কোল খালি করে চলে যেতে হলো, এর কারণটা জানাটা ভীষণ প্রয়োজন। তো একজন মহিলা হিসাবে আজকে এখন আমি মা ও বোনও, তো যার মার কোল খালি হয়ে যায় তো সেই বোঝে। আজকে আমরা চাইবো তার বাবা মার, যে মহিলা ডক্টর কর্মরত অবস্থায় আরজিকরের মধ্যে গ্যাং রেপ বলুন আর রেপ বলুন হয়ে খুনি হয়েছে, তার বিচার সর্বস্তরের মানুষ চাইছে। মারা গেছে, যাওয়ার পরে যেন আর কখনোই বলা হয় না যে আমি 10 লাখ টাকা 20,000 টাকা রেপের বেঁধে দিলাম। 10 লাখ টাকা একটা ডক্টর বানতে গেলে কত টাকা খরচা হয়? মার কোল খালি হলে তার কি 10 লাখ টাকা বিচার হয়? আমরা এটাকে কখন সমর্থন করি না। ইমিডিয়েট আমরা অপেক্ষায় রয়েছি, কত তাড়াতাড়ি শীঘ্রই এর একটা রেজাল্ট বেরোক এবং একটা এক্সাম্পল মতো একটা বিচার হোক, শাস্তি হোক। বুধবার ইন্টারকন্টিনেন্টাল কাপের জন্য ভারতীয় ফুটবল দলের সম্ভাব্য ফুটবলারদের বেছে নিলেন সদ্য আসা কোচ মানোলো মার্কেজ। সমাজ মাধ্যমে পোস্ট করে 26 জন ফুটবলারদের নাম ঘোষণা করে ভারতীয় ফুটবল দলের কর্তৃপক্ষ। সেপ্টেম্বরে হায়দ্রাবাদে শুরু হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল কাপ। তার আগে ভারতীয় ফুটবল দলের প্রস্তুতি শিবিরের জন্য নতুন কোচ মানোলো মার্কেজ বেছে নিলেন 26 জন সম্ভাব্য ফুটবলারকে। সুনীল ছেত্রীর অবসরের পর এই প্রথম মাঠে নামবে ভারতীয় দল। প্রত্যাশা মতোই ইন্টারকন্টিনেন্টাল কাপের দলে রয়েছে বেশ কিছু চমক। 3 ফুটবলার এই প্রথম জাতীয় দলের ডাক পেয়েছেন। সুযোগ পেয়েছেন ইস্টবেঙ্গলের ইরানিয়ান কিংবদন্তি জামশেদ নাসিরির ছেলে কিয়ান নাসিরি, যিনি এই মুহূর্তে খেলছেন চেন্নাইয়ান এফসিতে। দলে নেই সন্দেশ জিংহান। বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে সিরিয়ার বিরুদ্ধে ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। প্রস্তুতি শিবির শুরু হবে 31শে অগস্ট থেকে। 3রা সেপ্টেম্বর ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রথম ম্যাচ ভারত বনাম মরিশাস। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30 থেকে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর এবার চোখ রাখবো কলকাতা ফুটবল লিগের খবরে। বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগে মুখোমুখি হচ্ছে মোহামেডান স্পোর্টিং এবং সুরুচি সংঘ। নৈহাটি স্টেডিয়ামে সুরুচি সংঘের বিরুদ্ধে খেলতে নামবে হাকিমের দল। আগের ম্যাচে এরিয়ানকে হারিয়ে আত্মবিশ্বাস একেবারে তুঙ্গে সাদা কালো ব্রিগেডের। 10 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগে গ্রুপ টেবিলে 3য় স্থানে রয়েছে মোহামেডান। আর এই ম্যাচ জিতে সুপার 6-এর দিকে আরও এক পা বাড়িয়ে রাখতে চাইছে ইসরাফিলরা। অন্যদিকে 9 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 2য় স্থানে সুরুচি সংঘ। আর এবার দেখে নেব ক্রিকেটের খবর প্যাভিলিয়ন এন্ডে।
আইসিসির নয়া চেয়ারম্যান হতে চলেছেন জয় শাহ। গ্রেগ বাকলের পর আইসিসির চেয়ারম্যানের পদে বসতে চলেছেন বিসিসিআই সচিব। নভেম্বরে চেয়ারম্যান হিসেবে গ্রেগ বাকলের মেয়াদ শেষ হচ্ছে, আর তারপরেই নতুন চেয়ারম্যান হবেন জয় শাহ। ভারতীয় ক্রিকেট বোর্ড ছাড়তে চলেছেন সচিব জয় শাহ। তাকে এবার দেখা যাবে আইসিসিতে। বর্তমানে আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে। নভেম্বরের চেয়ারম্যান হিসেবে তার মেয়াদ শেষ হচ্ছে। তারপর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির চেয়ারম্যান পদে বসতে চলেছেন জয় শাহ। আইসিসির ডিরেক্টরদের পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়ার শীর্ষকর্তা মাইক বেয়ার্ডকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বার্কলে জানিয়েছেন যে তৃতীয়বারের জন্য আইসিসির চেয়ারম্যানের পদে থাকতে রাজি নন তিনি। মনে করা হচ্ছে জয় শাহ আইসিসির চেয়ারম্যানের পদে বসতে রাজি হওয়ায় সরে যেতে রাজি হয়েছেন বার্কলে। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের সমর্থন রয়েছে জয় শাহকে, তাই আইসিসির চেয়ারম্যান পদে বসতে কোনো সমস্যা হবে না তার। ৩৫ বছর বয়সী জয় শাহ যদি আইসিসির চেয়ারম্যান হন তাহলে নয়া ইতিহাস লিখবেন তিনি। কনিষ্ঠতম চেয়ারম্যান হিসেবে আইসিসিতে যাবেন জয়। ২৭ আগস্টের মধ্যে বর্তমানে আইসিসির ডিরেক্টররা মনোনয়ন জমা দেবেন। যদি তারা একের বেশি প্রার্থীর নাম দেন তাহলে আগামী ১ ডিসেম্বর নতুন চেয়ারম্যানের জন্য নির্বাচন হবে। আইসিসির নিয়ম অনুযায়ী নতুন চেয়ারম্যানের নির্বাচনী প্রক্রিয়ায় ১৬টি ভোট হয়, জেতার জন্য ৯ জনের ভোটের প্রয়োজন হয়। বলা যেতে পারে ৫১%। ঘটনাচক্রে যে ১৬ জন ভোট দেবেন তাদের সকলের সঙ্গেই জয়ের সম্পর্ক বেশ ভালো। বিসিসিআই সচিব হিসেবে এখনও ১ বছর হাতে রয়েছে জয় শাহ। ২০২৫ সালের অক্টোবর থেকে বাধ্যতামূলক কুলিং অফ পিরিয়ডে চলে যেতে হবে জয় শাহকে। আইসিসি সভাপতি হিসেবে এর আগে ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত ছিলেন জগমোহন ডালমিয়া। ২০১০ থেকে ২০১২ পর্যন্ত শরদ পাওয়ার ছিলেন। তাছাড়া আইসিসি চেয়ারম্যান হিসেবে ২০১৪ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এন শ্রীনিবাসন ছিলেন। এরই পাশাপাশি ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলেন শশাঙ্ক মনোহরও। সেক্ষেত্রে তৃতীয় ভারতীয় হিসেবে আইসিসির চেয়ারম্যান পদে বসতে পারেন জয় শাহ। ব্যুরো রিপোর্ট, জি২৪ ঘন্টা। এদিকে বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হলো মহিলাদের টি-20 বিশ্বকাপ। আইসিসির তরফে জানানো হয়েছে বিশ্বকাপ খেলা হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী খেলা হবে এই বিশ্বকাপ। দুবাই এবং শারজাতে বিশ্বকাপের সব ম্যাচ আয়োজন করা হবে বলে জানিয়েছে আইসিসি। তবে আইসিসির তরফেও জানিয়ে দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে খেলা হলেও আয়োজক হিসেবে থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডই। ৩রা অক্টোবর থেকে শুরু হবে মহিলাদের টি-20 বিশ্বকাপ, চলবে ২০ অক্টোবর পর্যন্ত। আরজি করে ঘটনার প্রতিবাদ জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের বাড়ির বাইরে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানালেন প্রাক্তন বিসিসিআই সভাপতি। সঙ্গে ছিলেন সৌরভ কন্যা সানা। সিএবি থেকে বাড়ি ফিরে প্রতিবাদে যোগ দেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এর আগে সন্ধেবেলায় দীক্ষা মঞ্জুরি ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল করেন ডোনা গঙ্গোপাধ্যায়। বৃষ্টি মাথায় প্রতিবাদে হাঁটেন সবাই। যদিও ডোনা গঙ্গোপাধ্যায়দের এই মিছিলে ছিলেন না সৌরভ। আজকে যারা হেঁটেছে তারা নিজের ইচ্ছে হেঁটেছে। উই আর অল প্রোটেস্টিং অ্যাগেনস্ট রেপ। আর শুধু কলকাতায় না, তুমি দেখবে লাস্ট কয়েকদিনের নিউজে এত লোক রেপ হচ্ছে। রেপ হ্যাজ টু স্টপ। উই নিড আ সেফ প্লেস ফর উইমেন অ্যান্ড এভরিবডি নিডস টু রেসপেক্ট। মানে সবাই সবাইকে সম্মান করা উচিত। ভারতীয় হকি দলকে সংবর্ধনা জানালো ওড়িশা সরকার। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানে সংবর্ধিত করা হলো শ্রীজেশ হরমনপ্রীতদের। প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের জন্য প্রত্যেক খেলোয়াড়কে ১৫ লক্ষ এবং সাপোর্ট স্টাফদের ১০ লক্ষ টাকা করে পুরস্কার দিল ওড়িশা সরকার। ওড়িশায় জমকালো সংবর্ধনা ভারতীয় হকি দলকে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শ্রীজেশ হরমনপ্রীতদের সংবর্ধনা জানালেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। সংবর্ধনা অনুষ্ঠানের আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে চলল ফটো সেশন। গ্রুপ ছবির পাশাপাশি একে একে মুখ্যমন্ত্রী মাঝির সঙ্গে ছবি তোলেন পি শ্রীজেশ হরমনপ্রীত সিংরা। সংবর্ধনা অনুষ্ঠানের পর খেলোয়াড়দের সম্মানে একটি নাচের প্রোগ্রামেরও আয়োজন করা হয়েছিল। এর আগে ভুবনেশ্বরে বিজু পটনায়ক বিমানবন্দরে জমকালোভাবে স্বাগত জানানো হয় ভারতীয় হকি দলকে। বিমানবন্দরে ভারতীয় হকি দলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ওড়িশার ক্রীড়ামন্ত্রী সূর্যবংশী সুরজ।
বিমানবন্দর থেকে বেরিয়ে একে একে করে টিম বাসে ওঠেন খেলোয়াড়রা। কলিঙ্গ স্টেডিয়াম পর্যন্ত গোটা রাস্তায় হকি খেলোয়াড়দের দেখার জন্য ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ। হরমনপ্রীতদের ঘিরে উন্মাদনা ছিল দেখার মতো। সম্মানিত হয়ে আপ্লুত গোটা হকি দল। मेरे ख्याल से बैक टू बैक बहुत सालों के बाद 52 ईयर्स के बाद बैक टू बैक मेडल जीते हैं, बहुत बड़ा अचीवमेंट रहा है और ये सब संभव हो पाया है डेफिनेटली मैं कहूँगा उड़ीसा गवर्नमेंट के हेल्प से। सेम ब्रॉन्ज मेडल हमारे लिए बहुत इंपॉर्टेंट था, लास्ट मैच होता है टूर्नामेंट का और जीतने पे बहुत खुशी मिलती है और हमारी यही कोशिश थी कि हम अगर जो हम ड्रीम लेके गए हैं और नहीं पूरा हो सका है बट हमारे पास स्टिल ब्रॉन्ज मेडल है, तो हम वही माइंडसेट से गए थे कि हम जीत के निकलेंगे बाहर और आराम बैक टू बैक मेडल जीते हैं, बहुत बड़ी बात है हमारे लिए। 2018 সাল থেকে ভারতীয় হকি দলের স্পন্সর ওড়িশা সরকার। 2036 সাল পর্যন্ত ভারতীয় দলের স্পন্সর থাকবে ওড়িশা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। 2024-এর ডায়মন্ড লিগে খেলতে নামছেন নীরজ চোপড়া। অলিম্পিক্সের 14 দিন পর আবার ট্র্যাকে নামছেন নীরজ। 22 আগস্ট থেকে লুসানে ডায়মন্ড লিগ শুরু হচ্ছে। অলিম্পিক্সে সোনা না জিতলেও এবার শীর্ষে থাকাই লক্ষ্য তার। নীরজ চোপড়া ছাড়াও এবার ভারতের হয়ে ডায়মন্ড লিগে খেলতে নামছেন কিশোর জেনাও। অলিম্পিক্স শুটিংয়ে জোড়া পদকজয়ী মনু ভাকেরকে সংবর্ধিত করে চেন্নাইয়ের একটি স্কুল। আর সেখানেই মনু পড়ুয়াদের খেলাধুলোর প্রতি উৎসাহিত করেন, মেলে ধরেন নিজের জীবনের নানা অভিজ্ঞতার কথা। এদিনের অনুষ্ঠানে পড়ুয়াদের সঙ্গে গানে নাচতেও দেখা যায় মনুকে। নাচ গানের মাধ্যমে শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন মনু। আর এবার খেলার টুকরো খবর ফাস্ট ট্র্যাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব ছাড়লেন নাজমুল হাসান পাপন। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ফারুক আহমেদকে নতুন বোর্ড সভাপতি করা হয়েছে। অনূর্ধ্ব 17 বিশ্ব চ্যাম্পিয়নশিপ কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন ভারতের রোনক দাহিয়া। ব্রোঞ্জ পদকের ম্যাচে বিশ্ব র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা কুস্তিগিরকে হারিয়ে দেন রোনক। কোন্নগরে সোচ্চার দুই প্রধানের সমর্থকরা আরজি করের ঘটনা এবং ডার্বি বাতিলের জেরে প্রতিবাদে রাস্তায় নামেন মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সমর্থকরা। স্পোর্টস 24 আজ এ পর্যন্তই। রয়েছে আরো অনেক খবর, নজর রাখুন জি24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।